আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষায় এসিআই প্রতি মঙ্গলবারের নিয়মিত অনুষ্ঠানটি আজকে বুধবারে প্রচারিত হতে যাচ্ছে। আজকে আমাদের বিষয়, প্রতি সপ্তাহে আমরা একজন গেস্ট এক্সপার্টের সাথে কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে। আজ আমরা কথা বলবো বন্ধ্যাত্ব ও এন্ডোমেট্রিওসিস এই বিষয়ে, এবং আমাদের সাথে আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য গেস্ট এক্সপার্ট হিসাবে উপস্থিত হয়েছেন ডাক্তার জয়শ্রী সাহা, অ্যাসোসিয়েট প্রফেসর, গাইনি অ্যান্ড অবস, পপুলার মেডিকেল কলেজ ও হসপিটাল। জয়শ্রী, আজকের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সুরক্ষা এসিআই অনুষ্ঠানে তোমাকে স্বাগতম। কেমন আছো? ধন্যবাদ। জি, ভালো আছি। এই করোনার সময়ে আসলে আমরা প্রতি সপ্তাহে কিন্তু একটা টপিকস নিয়ে আলোচনা করি। আজ তোমাকে আনার কারণটা হচ্ছে গিয়ে গাইনির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসলে দর্শকদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধ্যাত্ব মানে ইনফার্টিলিটি এবং এন্ডোমেট্রিওসিস, এই বিষয়টা তুমি সহজভাবে তোমার দর্শকদেরকে একটু বুঝিয়ে বলবে। আসলে এন্ডোমেট্রিওসিস কি, এর লক্ষণসমূহ কি কি, কোন বয়সে আসলে এই রোগ হচ্ছে, এর ইনসিডেন্ট রেটটাই কি, তুমি খুব সহজভাবে যদি শুরু করতে। ধন্যবাদ ডক্টর শাহেদ আপনাকে। আসলে এন্ডোমেট্রিওসিসটা কিন্তু ইনসিডেন্স মানে ক্রমান্বয়ে এখন বেড়েই যাচ্ছে। আমি একটু শুরুতে বলে নেই এন্ডোমেট্রিওসিসটা আসলে কি। এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম হলো জরায়ুর একদম ভিতরের যে লেয়ার, সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম যখন জরায়ুর বাইরে অন্য তৈরি হবে বা স্থাপিত হবে, সেটাকেই কিন্তু আমরা বলছি এন্ডোমেট্রিওসিস। অর্থাৎ এন্ডোমেট্রিয়াল যে লেয়ার, সেটা যখন জরায়ুর বাইরে অন্য কোথাও গিয়ে স্থাপিত, তখন আমরা বলি এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। খুব কমন হচ্ছে ওভারিতে। ওভারিতে যেটা এন্ডোমেট্রিওসিস, এটাকে খুব কমনলি আমরা বলি চকলেট সিস্ট। আর এছাড়াও দেখা যায় যে স্কার এন্ডোমেট্রিওসিস নিয়েও অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে। আর এন্ডোমেট্রিওসিসের লক্ষণ যদি আমি ধরি, সেটা হচ্ছে যে মানে 50% পেশেন্টের বেলায় দেখা যায় এন্ডোমেট্রিওসিসের লক্ষণ কিন্তু থাকে বন্ধ্যাত্ব, অর্থাৎ ইনফার্টিলিটি। আর এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের আসলে বয়সের কোনো লিমিটেশন নেই। এটা মেয়েদের যখন প্রথম মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়, ম্যানার্কি, তখন থেকে যেমন শুরু হতে পারে, এটা কিন্তু ম্যানোপজ পর্যন্ত এন্ডোমেট্রিওসিসটা এক্সটেনশন হতে পারে। অর্থাৎ এটার কিন্তু ফিক্সড কোনো বয়সসীমা নেই যে এই বয়সে এসে এন্ডোমেট্রিওসিস হবে না, অথবা এই বয়সে এন্ডোমেট্রিওসিস হতে পারে। আপনার আরেকটি প্রশ্নের উত্তর আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা লক্ষণ আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। এন্ডোমেট্রিওসিস রোগের লক্ষণ হচ্ছে পেশেন্টরা অনেকেই কিন্তু দেখা যায় যে মাসিকের সময় তলপেটে প্রচন্ড ব্যথা, এটা নিয়ে আমাদের কাছে এসে থাকে। আরেকটা হচ্ছে মাসিক ছাড়াও বা মাসিক ভালো হওয়ার পরেও দেখা যায় মেয়েদের ব্যথার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে, বা পিরিয়ড একদম ভালো হয়ে যাওয়ার পরেও ব্যথাটা একদম চলে যায় না, ইন বিটুইন পিরিয়ডও ব্যথা থেকে যাচ্ছে। অর্থাৎ সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা প্রচন্ড তলপেটে ব্যথা, শুধুমাত্র এটাই এন্ডোমেট্রিওসিসের অনেক বড় একটা উপসর্গ হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে বিশেষ করে মেনস্ট্রুয়েশন চলাকালীন দেখা যায় পায়খানা করার সময় ব্যথা, অথবা প্রস্রাবের সাথে ব্লিডিং হওয়া, অনেক সময় দেখা যায় কোমরে ব্যথা, এগুলো নিয়েও পেশেন্ট আসে। আবার অনেক সময় পেশেন্টের কমপ্লেন থাকে হলো ফিজিক্যাল রিলেশন বা সেক্সুয়াল রিলেশনের সময় প্রচন্ড ব্যথা পাওয়া। এগুলো হলো এন্ডোমেট্রিওসিসের লক্ষণ। আস্তে আস্তে আমার মনে হয় আমরা আলোচনায় আরো বেশ কিছু সিমটম বা আলোচনা বা আমরা এগিয়ে যাই, আমরা মনে হয় আরো কিছু লক্ষণ পেশেন্টদেরকে বলতে পারবো। খুব কমনলি হলো এগুলো এন্ডোমেট্রিওসিসের লক্ষণ। তুমি খুব সুন্দর সূচনা করেছো। তুমি বলেছো যে এন্ডোমেট্রিওসিস রোগটা আসলে মেনার্কি মানে অনসেট অফ মেনস্ট্রুয়েশন, একটা মেয়ের প্রথম অভিজ্ঞতা যেটা মেনস্ট্রুয়াল অভিজ্ঞতা, ওইখান থেকে শুরু করে মেনোপজ মানে মাসিক বন্ধ হওয়া পর্যন্ত, যে বয়সে সাধারণত বন্ধ হয়, এই বয়সের যে কোনো সময়ে আসলে এন্ডোমেট্রিওসিস রোগে আক্রান্ত হতে পারে। কথাটা তো ঠিক? তো কাজেই এটার সাথে কি ওই যে তোমার মেনস্ট্রুয়াল সাইকেলের কোনো সম্পর্ক আছে কিনা, সাইকেল দীর্ঘায়িত বা ব্লিডিং বেশি কম, এর কি কোনো রিলেশনশিপ আছে? হ্যাঁ, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস নিয়েও পেশেন্ট অনেক সময় আসে এবং আমরা ইনভেস্টিগেশন করে হয়তো পেলাম যে তার এন্ডোমেট্রিওসিস আছে। যেমন অনেক মেয়েদের কিন্তু দেখা যায় সাইকেলটা ইরেগুলার হয়ে যায়, অর্থাৎ দেখা যায়
নরমাল যেটা ডিউরেশন সেটা হচ্ছে যে 21 থেকে 35 দিন ইন্টারভালে হওয়ার কথা, কিন্তু সেটা দেখা যাচ্ছে অনেক সময় 21 দিনের আগেই হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি পলিমেনোরিয়া। অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় মানে 10 দিন বা 15 দিন পরে গিয়েই আবার মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে, বা একবার শুরু হলে অনেক দিন ধরে থাকছে। এগুলোও কিন্তু প্রেজেন্টেশন হতে পারে, যেটাকে আমরা বলছি ইরেগুলার মেনস্ট্রুয়েশন। এটাও অনেক সময় এন্ডোমেট্রিওসিসের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আচ্ছা, আমাদের যে এই যে বন্ধ্যাত্ব মানে ইনফার্টিলিটি এবং এন্ডোমেট্রিয়াসিস এর সাথে কি কোনো যোগসূত্র বা সম্পর্ক আছে কি না? হ্যাঁ, আমি আমার বক্তব্যের শুরুতেই আসলে বলেছিলাম যে 50% এন্ডোমেট্রিওসিস পেশেন্ট আমাদের কাছে আসে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে। অনেক মেয়েরাই দেখা যাচ্ছে হয়তো বিয়ের আগে থেকেই এটা ফিল করছিল যে তার পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু ব্যথাটা থেকেই যাচ্ছে। বিয়ের পরে গিয়ে যখন তারা প্রেগন্যান্সি ট্রাই করছে, হয়তো দেখা যাচ্ছে এদের মধ্যে অনেকেরই প্রেগন্যান্সি হচ্ছে না। এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হিস্ট্রি তো অবশ্যই আমাদেরকে ক্লু দেবে, কিন্তু তার সাথে আমরা কিছু এক্সামিনেশন করেও কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি যে তার এন্ডোমেট্রিওসিস আছে। আমরা মাসিকের রাস্তা দিয়ে যখন চেক করি, তখন দেখা যায় জরায়ুর সাইজ টা একটু বড় হয়ে যাচ্ছে, সাথে হয়তো তার অ্যাডেনোমায়োসিস আছে, বা ওভারিতে দেখা যাচ্ছে তার ভীষণ ব্যথা সহ একটা মাস আমরা পাই, অ্যাডনেক্সাল মাস। অনেক সময় দেখা যায় জরায়ুর পিছন দিকে নোডিউলার ডিপোজিশন পাওয়া যায়, ব্লুইশ কালার। এগুলো আমরা আসলে এক্সামিনেশন করে পাই। আবার এর সঙ্গে সঙ্গে আমরা যখন ইনভেস্টিগেশন করি, তখন দেখা যায় অ্যাডনেক্সাতে বেশ বড় একটা সিস্ট নিয়ে অনেক সময় আসতে পারে, এবং সনোলজিস্ট আমাদেরকে গাইড করেন যে এটা হয়তো বা চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস। তাহলে আমরা আসলে মানে এই এন্ডোমেট্রিওসিস এই রোগটাকে আমরা ডায়াগনোসিস কনফার্ম করব কিভাবে? তুমি তো হিস্ট্রি নিলে কিংবা তুমি পার ভেজাইনাল এক্সামিনেশন করলে, কিন্তু হাউ উই ক্যান ডায়াগনোস দি কেস এবং কি কি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন এতে আমাদেরকে সহায়তা করতে পারে? আসলে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা এখানে আলট্রাসোনোগ্রাফিটাকেই গুরুত্ব দেই। আলট্রাসোনোগ্রাফি এক সময় আমরা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করি, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। আর তার সঙ্গে পেশেন্টের সিমটম সাইন এগুলো তো আছেই। আর আরেকটা গোল্ড স্ট্যান্ডার্ড হলো ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপিক্যালি আমরা যে শুধু ডায়াগনোসিস করি তা না, আমরা কিন্তু এন্ডোমেট্রিওসিস পার্ট অফ ট্রিটমেন্টও কিন্তু আমরা করে থাকি ল্যাপারোস্কোপির মাধ্যমে। ল্যাপারোস্কোপিটা একটা ইন্টারভেনশন, একটা সার্জারি, যেটা হলো আমরা যেটা পেশেন্টরা বোঝেন যে অপারেশন করা হচ্ছে, টেলিভিশনের মাধ্যমে দেখে অপারেশন করা হয়। পেটে 3টা ছিদ্র করে বা 2টো ছিদ্র করে, কখনো 4টে ছিদ্র করে আমরা ক্যামেরা ঢুকিয়ে আমরা আসলে পেটের ভিতরে দেখি যে তার ওভারিতে কি অবস্থা বা তার ইউট্রাসের আশেপাশে কি অবস্থা, অ্যাডহেশন, এগুলো দেখে এন্ডোমেট্রিওসিস ডিটেকশন করা যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কিছু ট্রিটমেন্টও দিয়ে থাকি ল্যাপারোস্কোপির মাধ্যমে। ল্যাপারোস্কোপি গোল্ড স্ট্যান্ডার্ড এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসের জন্য, কারণ আপনিও জানেন যে আসলে বিভিন্ন ধরনের সিস্ট হয়। সোনোগ্রাফি কিন্তু 100% কনফার্মেশন দিতে পারে না। এন্ডোমেট্রিওসিস কনফার্মেশনের জন্য আইদার হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি, আরেকটা হলো ল্যাপারোস্কোপি। এটার মাধ্যমেই আমরা কনফার্ম করতে পারি ডায়াগনোসিস। তুমি কিন্তু আলোচনার শুরুতে একটা কথা বলে নিয়েছো যে এটা তো আসলে ইউটেরাস জরায়ুর রোগ, এবং এখানে একটা টার্মস আমরা শুনেছি যে অনেক সময় লোকাল বোধহয় কোনো সিস্ট বা কিসের জন্য মায়োমেক্টমি, এটা জিনিসটা কি আসলে? মায়োমেক্টমি কখন করে? মায়োমেক্টমিটা ডিফারেন্ট, এটা আসলে এন্ডোমেট্রিওসিসের সাথে রিলেটেড না। মায়োমেক্টমিটা হলো ইউট্রাসে যখন বিনাইন ও মানে টিউমার হয়, সেটাকে আমরা বলি ফাইব্রয়েড অথবা মায়োমা। সেটা হচ্ছে ইউট্রাসের টিউমার। ইউট্রাসের টিউমার যেটাকে আমরা বলি ফাইব্রয়েড বা মায়োমা, সেটাকে যখন অপারেশন করা হয় তার নাম মায়োমেক্টমি। শুধুমাত্র টিউমারটা আমি অপারেশন করে ফেলে দিচ্ছি, এটা হলো মায়োমেক্টমি অপারেশন, যেটা আপনি জিজ্ঞেস করলেন। এটা কিন্তু এন্ডোমেট্রিওসিস না। এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা যখন ওভারিতে ইমপ্লান্টেশন হচ্ছে, ওভারিতে সিস্ট তৈরি করছে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের একটা প্রকাশ। এছাড়াও এন্ডোমেট্রিয়াম যে কোনো স্কারেও হতে পারে। যে কোনো স্কারে যদি হয় অপারেশন সাইটে, সেটাকে আমরা বলি স্কার এন্ডোমেট্রিওসিস। এবং এই এন্ডোমেট্রিওসিস সাথে অনেক সময় দেখা যায় ইউট্রাসেও কিছু অ্যাসোসিয়েশন থাকে, যেটাকে আমরা বলি অ্যাডেনোমায়োসিস। অর্থাৎ এন্ডোমেট্রিয়ামটা যখন বায়োমেট্রিয়াম বা ইউট্রাসের মাংসের ভিতরে ইনভেড করে যায়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাডেনোমায়োসিস। এটাও একটা বিনাইন কন্ডিশন, ইউট্রাসের একটা প্যাথোলজি, যেখানে কিনা মেয়েদের মাসিকের সময় প্রচন্ড পেটে ব্যথা বা ডিসপ্যারোনিয়া, সেক্সুয়াল রিলেশনের সময় ব্যথা, এগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে।
তার মানে কি এন্ডোমেট্রিওসিস রোগটা কি এক্সট্রা ইউটেরাইনও হতে পারে সাইট? হ্যাঁ, অ্যাবনর্মাল এক্সট্রা সাইটগুলো কি ইউট্রাইন। কি? এক্সট্রা ইউটেরাইন অ্যাবনর্মাল সাইটগুলো সাইটগুলো কি কি? হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা ওভারিতে হয়। এছাড়াও যে কোনো মানে অপারেশন, স্কার এসব জায়গায় হতে পারে। এই এন্ডোমেট্রিয়াম কিন্তু ব্লাডারেও মানে ইনভেশন হতে পারে। এন্ডোমেট্রিয়ামটা রেকটামে ইমপ্লান্টেশন হতে পারে। অর্থাৎ ইউট্রাসের ভিতরের যে লেয়ার এন্ডোমেট্রিয়াম, সেটা যখন যে জায়গাতে গিয়ে স্থাপন হবে সেইটাকেই আমরা বলবো আসলে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিয়াম অ্যাবনর্মাল একটা জায়গায় স্থাপিত হচ্ছে, এটাই আসলে এন্ডোমেট্রিওসিস। এটা বিভিন্ন জায়গায় হতে পারে, খুব কমন সাইট হচ্ছে ওভারি। ওভারি। চমৎকার। আসলে মানে আমি বিশ্বাস করি আমাদের দর্শকরা ডেফিনেটলি আজকে তোমার এই চমৎকার আলোচনার মাধ্যমে এবং খুব সহজভাবে তুমি বলে যাচ্ছ, কিন্তু এটা একটা বড় জিনিস। তো এন্ডোমেট্রিওসিসের আসলে সম্ভাব্য চিকিৎসা কি কি? এন্ডোমেট্রিওসিস আসলে কোন বয়সে প্রেজেন্ট করছে অথবা কি সিমটম নিয়ে আসছে এটার উপরে আসলে এটা ট্রিটমেন্ট ডিপেন্ড করে। যেমন এটা যদি আর্লি মানে বিয়ের আগে আনম্যারিড কোনো মেয়ে ম্যানার্কির পরে যদি এন্ডোমেট্রিওসিস নিয়ে আসে আমাদের কাছে, যার হলো প্রেজেন্টেশন থাকে ভীষণ ব্যথা, মাসিকের সময় প্রচন্ড ব্যথা, বা মাসিক ভালো হয়ে গেলেও ব্যথাটা ভালো হচ্ছে না, তখন কিন্তু তার বেলায় ট্রিটমেন্ট হবে একরকম। ওভারিয়ান সিস্ট সাইজ কেমন হয় তার উপর ডিপেন্ড করে। আমরা কিন্তু আনম্যারিড মেয়েকে এটা আমরা গাইনোকোলজিস্টরাও যেমন চাই না, তেমনি পেশেন্টরাও কিন্তু চায় যে এটার কোনো মেডিকেল ট্রিটমেন্ট আছে কিনা, আমরা কিন্তু সেটাকেই গুরুত্ব দিই। আমরা কিন্তু আনম্যারিড মেয়েদেরকে সার্জারিতে খুব বেশি মানে যদি তার জন্য লাইফ থ্রেটেনিং না হয় বা অনেক বড় সিস্ট না হয় বা অনেক বেশি কষ্টকর না হয়, তাহলে আমরা কিন্তু প্রথমে মেডিকেল ট্রিটমেন্টটাকেই প্রেফার করি। বিভিন্ন ধরনের মেডিকেল ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি এবং সেগুলো হচ্ছে হরমোনাল ড্রাগস আমরা প্রিফার করি, এবং তার সঙ্গে হচ্ছে পেশেন্টকে সিমটোম্যাটিক রিলিফের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যানালজেসিক ড্রাগস দিতে হয়। এগুলো হলো যদি পেশেন্টের বয়স কম থাকে বা আনম্যারিড হয়। আবার যদি পেশেন্ট বিয়ের পরে আমাদের কাছে আসে ইনফার্টিলিটি নিয়ে, তখন তো আবার এটার প্ল্যান অফ ট্রিটমেন্ট থাকে ভিন্ন ধরনের। অনেক সময় পেশেন্ট যদি প্রেগনেন্সি চায় বিয়ের পরে, যেসব মেয়েরা ইনফার্টিলিটি নিয়ে আসে তাদের বেলায় কিন্তু আমরা অপারেশনটাকে প্রিফার করতে পারি, এবং সেটাও হলো ডিপেন্ড করে সিস্টের সাইজের উপরে। যেমন সিস্টের সাইজ যদি 3 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি হয়, পেশেন্ট এখনই প্রেগনেন্সি চাচ্ছে, অনেক সময় আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি সিস্টেকটমি করি, অ্যাডহেসিওলাইসিস করি, করে দিয়ে আমরা কিন্তু প্রেগনেন্সি নেবার জন্য আমরা এনকারেজ করি। এটা হলো যখন পেশেন্ট আমাদের কাছে আসে মানে রিপ্রোডাক্টিভ এইজে, পেশেন্টের যখন বাচ্চার দরকার তখন। কিন্তু এই পেশেন্টই যদি আবার আমাদের কাছে ম্যানোপজের কাছাকাছি বয়সে আসে, অর্থাৎ যার কিনা মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, মাসিক বন্ধ হওয়ার সময় চলে এসছে, 45 অ্যাভাব এইজ, যাদের যাদের ফ্যামিলি কমপ্লিট, অর্থাৎ যার আর বাচ্চা কাচ্চার প্রয়োজন নেই, তার বেলায় কিন্তু আমরা অপারেশনটাকে প্রিফার করি। এবং আমরা তখন যে অপারেশন করি সেটা হলো হিস্টেরেক্টমি, অর্থাৎ অপারেশন করে জড়ায় দেয়া, তার সঙ্গে দুই পাশে মেয়েদের দুটো ওভারি থাকে, বাইল্যাটারাল সালফিঙ্গোফোরেক্টমি আমরা করি, যেটা হলো ডেফিনিটিভ ট্রিটমেন্ট ফর এন্ডোমেট্রিওসিস। অর্থাৎ এন্ডোমেট্রিওসিস আসলে কোন বয়সে আসছে বা কি প্রেজেন্টেশন নিয়ে আসছে, পেশেন্টের কি ধরনের ট্রিটমেন্ট দরকার, এটা কিন্তু ডিপেন্ড করছে শুধুমাত্র পেশেন্টের প্রেজেন্টেশন, তার কোন বয়সে প্রবলেম সেটার উপরে। আচ্ছা, প্রাকৃতিক নিয়মেই মেনার্কির যেমন এইজ ভেরিয়েশন হতে পারে, ঠিক কিনা? মানে কারোর আগে হ্যাঁ, হয়, একটু আগে একটু আর্লি হয়, কারোর সাধারণত আমি জানতে চাইবো তোমার দর্শকদের জন্য যে এই মেনার্কির এইজ ভেরিয়েশনটা আসলে কতটুকু, ঠিক সাধারণভাবে কোন বয়সে মেয়েদের মাসিক শুরু হয়, এবং একই সাথে আমি জানতে চাইবো যে মেনোপজ, আমরা এই যে 45 বছর যে উল্লেখ করে দিলে স্পেসিফিক, কারণ আমরা দেখেছি 45 বছর পরেও কাউকে আমি দেখেছি যে বাচ্চা হয়েছে, তার মানে মেনোপজাল স্টেজে সে ছিল না। তো এই যে দুইটা জায়গার ভেরিয়েশনটা একটু তুমি দর্শকদের জন্য সহজভাবে বলবে, শুরু হয় কখন, শেষ হয় কখন, ভেরিয়েশনটা কতদিন আসলে হতে পারে? হ্যাঁ, মেনার্কিটা কিন্তু আমরা জানি যে মেয়েদের যে একটা বয়সন্ধি অর্থাৎ পিউবার্টি যেটাকে আমরা বলি, পিউবার্টির একটা সিমটম কিন্তু মেনার্কি বা মেনস্ট্রুয়েশন শুরু হওয়া। এটা সাধারণত টিন এজ, অর্থাৎ 13-14 এই এইজটাকে আমরা ধরি। 16 ইয়ার্সে গিয়েও কিন্তু অনেক মেয়েদের হয় মেনস্ট্রুয়েশন, তবে অ্যাভারেজ এইজ হলো 13-14 এরকম। 13-14 বছর বয়সে সাধারণত মেয়েদের মেনস্ট্রুয়েশন শুরু হয়। এটা হলো তাদের পিউবার্টির একটা সিমটম। আর ম্যানোপজ মানে হলো যখন মাসিক
বন্ধ হয়ে যাচ্ছে, একাধারে যদি কোনো মেয়ের একটানা 1 বছর পিরিয়ড বন্ধ থাকে, তাহলে আমরা এই কন্ডিশনটাকে বলি ম্যানোপজ। এবং আমাদের দেশে বা ম্যানোপজের যে একটা এজ রেঞ্জ, আপনিও বলছিলেন যে আসলে এক একজনের বেলায় দেখা যায় ম্যানোপজ এক এক বয়সে হয়, একদম সঠিক। মেনস্ট্রুয়েশন যেমন একটা নির্দিষ্ট বয়সে সবার শুরু হয় না, ম্যানোপজও কিন্তু একটা নির্দিষ্ট বয়সে সবার হয় না। এটা দেখা যায় যে এইজ রেঞ্জ আমরা সাধারণত ধরে নিই 48 থেকে 52 বছর বা 50 বছর অ্যাভারেজ আমাদের দেশে, বা বাইরের দেশগুলোতেও আমরা ম্যানোপজের এজ রেঞ্জটা ধরি 47 বা 48 ইয়ার্স থেকে 52 ইয়ার্স। এটা হলো ম্যানোপজের এজ রেঞ্জ। তোমার জন্য একটা কোশ্চেন, শাম্মী আক্তার কোশ্চেন করেছে যে আসলে উনার বয়স কত উনি উল্লেখ করেননি। উনি বলেছেন যে আমার বিয়ে হয়েছে 27 বছর, এখনো আমি মা হতে পারিনি। আসলে আমি জানি না শাম্মী আক্তারের বয়স কত, সে এই প্রশ্নটুকুই শুধু পাঠিয়েছে। কি বলবে তুমি, ওনার উদ্দেশ্যে কিছু বলবে? হ্যাঁ, শাম্মী আক্তারকে আমি বলবো যে আসলে আপনার বিয়ে হয়েছে 27 বছর, আপনার প্রেগন্যান্সি হয়নি, এটার তো আসলে অনেক অনেক কারণ আছে। আমার মনে হয় আপনার জন্য আমার অ্যাডভাইস হলো, আপনি যদি এখনো কোনো গাইনোকোলজিস্টকে বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট আপনি কাউকে না দেখিয়ে থাকেন, তাহলে আমার অ্যাডভাইস হবে আপনি অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। আর এই যে 27 বছর বিয়ে হয়েছে তার জন্য বন্ধ্যাত্ব, এটা কিন্তু অনেক বড় একটা, আসলে আমি বলবো ডিপ্রেশনের সময়। কারণ মেয়েদের জন্য। হ্যাঁ, এটা অনেক বড় আর একটা কষ্টকর ব্যাপার। কিন্তু আমার মনে জয়শ্রী, হয় জয়শ্রী আমি একটু থামাই। হ্যাঁ, ডিপ্রেশনের যেমন কারণ, আসলে আমার কাছে মনে হচ্ছে উনি সময়টাও অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। তো তুমি সাজেশন দিচ্ছ তাকে কোনো মানে গাইনোকোলজিস্টের সাথে একটু যোগাযোগ করতে, তাই কি? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই একজন গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে, কারণ কজটা তো ফাইন্ড আউট করতে হবে। অনেক সময় কিন্তু কজ আইডেন্টিফাই করতে পারলে আমরা কিন্তু তার মানে সঠিক ট্রিটমেন্ট আমরা দিতে পারি। আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কোনো কারণ নেই, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি যেটা, সেটারও কিন্তু ট্রিটমেন্ট করে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই কিন্তু রেসপন্স বেশ ভালো পাওয়া যায়। এবং আমি ওনাকে সাজেশন দিব, শাম্মী আপনি দয়া করে একজন গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করেন। আপনার এখনো, আমি জানি না আপনার বয়স কত, যদি সুযোগ থাকে ডাক্তার অবশ্যই আপনাকে হেল্প করবেন কি করে কনসিভ করা যায়, বা আমরা চেষ্টাটুকু করতে পারি, বা কোনো চেষ্টাই যদি আমাদের হাতে না থাকে আমরা কিন্তু আইভিএফ ও আপনার জন্য আমরা সাজেশন দিতে পারি। আমি যেহেতু বয়স উল্লেখ করেনি, আমি আসলে স্পেসিফিক কজ বা ট্রিটমেন্ট আপনার জন্য করতে পারছি না। যাক জয়শ্রী, তুমি তারপরে ওনাকে একটা আশার আলো দেখাতে পেরেছো। আসলে যে এন্ডোমেট্রিওসিস এই রোগটা কতদিন পারসিস্ট করতে পারে? এই রোগ কি বয়স ভিত্তিক কোনো দীর্ঘায়িত হয় কিনা, মানে বয়সের সাথে এই রোগের দীর্ঘায়িত হওয়ার কোনো কারণ আছে কিনা? আসলে এন্ডোমেট্রিওসিস অনেকের বেলায় কিন্তু অ্যাসিমটোম্যাটিকও থাকতে পারে, অর্থাৎ তার হয়তো তেমন কোনো সিমটম নাই, বা উনি কখনো সেজন্য ডাক্তারের কাছেও আসেন নাই, হয়তো ইনসিডেন্টাল ডায়াগনোসিস হলো, ডাক্তারের কাছে যখন উনি প্রথমবারের মতো আসলেন বা ইনফার্টিলিটি নিয়ে আসলেন, তখন হয়তো চেক আপ করে দেখলাম যে তার ওভারিতে সিস্ট আছে, বা তার টিউবে প্রবলেম আছে, অথবা তার ইন্টারনাল অ্যানাটমিক্যাল কোনো ডিফেক্টের জন্য তার প্রেগন্যান্সি হচ্ছে না। অর্থাৎ সবসময় যে এটা সিমটম নিয়ে আসবে তা কিন্তু না। আর বয়স ভেদে দীর্ঘায়িত হওয়া এন্ডোমেট্রিওসিসটা আসলে ক্যান্সার বা ম্যালিগন্যান্সি না, কিন্তু এটা কিন্তু খুব খারাপ একটা অসুখ, এবং এটা আসলে যত সময় বাড়তে থাকে এটা কিন্তু প্রোগ্রেশন হতে পারে। সবার বেলায় যে হবে তা না, এটার আসলে অনেকগুলো স্টেজ আছে। আমরা স্টেজ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেই, স্টেজ 1, 2, স্টেজ 3, 4। এটা আসলে কতদূর পর্যন্ত এক্সটেনশন হচ্ছে বা কতদূর পর্যন্ত ইউট্রাস, ওভারি বা তার আশেপাশের স্ট্রাকচার গুলোকে ইনভলভ করছে তার উপর ডিপেন্ড করে হলো এন্ডোমেট্রিওসিসের স্টেজিং এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট। আচ্ছা, খুব ভালোভাবে বলেছো তুমি। কারো এন্ডোমেট্রিওসিস থাকলে আমরা কি তার কাছ থেকে প্রেগন্যান্সি এক্সপেক্ট করতে পারি উইথ আসলে ট্রিটমেন্ট? হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস সবাই যে ইনফার্টিলিটি নিয়ে আসে তা না, এন্ডোমেট্রিওসিস থাকলেই যে ইনফার্টিলিটি হবে তা না। তবে শতকরা 50% ক্ষেত্রে পেশেন্টের দেখা যায় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের প্রবলেম থাকে। কিন্তু তারপরেও আমরা কিন্তু চিকিৎসা করে, এখন আমরা কিন্তু আমাদের বাংলাদেশেও এখন অনেক ভালো উন্নত চিকিৎসা পদ্ধতি আছে, যার মাধ্যমে আমরা কিন্তু এন্ডোমেট্রিওসিসের পরেও আমরা পেশেন্টদেরকে আমরা ফার্টিলিটি দিতে পারি বা প্রেগন্যান্সি সম্ভব। হুম। আর লাস্ট অপশন তো আমাদের জন্য আছেই, সেটা হলো টিউব বেবি বা যেটাকে আমরা বলি আইভিএফ। এর মাধ্যমেও কিন্তু অনেক বন্ধ্যাত্ব দূরীকরণ সম্ভব,
কাজে এন্ডোমেট্রিওসিস হলেই যে আর আমার কখনো প্রেগন্যান্সি হবে না বা আমি কখনো মা হতে পারবো না, এই ধারণাটা কিন্তু সঠিক নয়। অনেক ক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপি করে আমরা সিস্ট রিমুভ করে দেই, তারপর দেখা যায় পেশেন্টের ওভুলেশন ইন্ডাকশন বিভিন্ন ধরনের ড্রাগস আমরা প্রেসক্রাইব করি, তাতে কিন্তু অনেকেরই প্রেগন্যান্সি হয়। এর পরের স্টেপে যদি না হয় তখন আমরা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করি, অনেক সময় আমরা টেস্ট টিউব বেবিও নিতে বলি। এভাবে কিন্তু প্রেগন্যান্সি পসিবল। এন্ডোমেট্রিওসিস হলেই যে তার প্রেগন্যান্সি হবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। এটার মানে চিকিৎসা আছে, এবং আমি বলবো পেশেন্টদেরকে এন্ডোমেট্রিওসিস হলে মন খারাপ করার কিছু নেই, আপনি চিকিৎসা নেন, তাতে তো আপনার প্রেগন্যান্সি হতেও পারে, এটার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, এন্ডোমেট্রিওসিসের স্টেজগুলা কি কি, আর আসলে আমাদের চিকিৎসার যে ডিফারেন্ট অপশন, আমাদের চিকিৎসার কি কি অপশন খোলা আছে, স্টেজগুলা কি প্রথমে? আসলে এন্ডোমেট্রিওসিসের চিকিৎসার অপশনটা ডিপেন্ড করছে হলো তার কি ধরনের প্রেজেন্টেশন বা তার কি ধরনের চাহিদা তার উপরে। যদি পেশেন্টের তলপেটে প্রচন্ড ব্যথা থাকে, আনম্যারেজ হয়, তখন আমরা আসলে তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট প্রিফার থাকি। আবার ম্যারেজ হলেও এমন অনেক পেশেন্ট আছেন যারা হয়তো এখন প্রেগন্যান্সি চাচ্ছেন না, তো আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি। এবং মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে এনএসএআইডি বা বিভিন্ন ধরনের পেইন কিলার আমরা সাজেস্ট করি, তার সঙ্গে আমরা বিভিন্ন ধরনের হরমোনাল ড্রাগস দিতে পারি। এন্ডোমেট্রিওসিসে যেটা হয় সেটা দেখা যায় মেনস্ট্রুয়েশনের সময় পেশেন্টের কিন্তু ওভারি বা যেখানে এন্ডোমেট্রিওসিস আছে সেখানেও কিন্তু ইন্টারনাল ব্লিডিং চলতে থাকে, যার জন্য দেখা যায় সিস্টের সাইজটা বড় হতে থাকে। তো আমরা যে হরমোনগুলো দিয়ে থাকি পেশেন্টদেরকে, তার মধ্যে খুব কমন হচ্ছে ওরাল কন্ট্রাসেপশন পিল অথবা প্রোজেস্ট্রোজেন, এই ধরনের ড্রাগসগুলো আমরা দিয়ে থাকি। এগুলো পেশেন্টের অবস্থা ভেদে আমরা কন্টিনিউয়াস অথবা সাইক্লিক্যাল হিসাবে দেই, হয়তো মাসের মধ্যে 21 দিন করে খাচ্ছে, অথবা খাওয়ার পরে 7 দিন করে গ্যাপ দিচ্ছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো একটানাও দিয়ে থাকি। এখন প্রোজেস্ট্রোজেন আমাদের দেশে বেশ ভালো ড্রাগস এসছে এখন, যেমন ডাইনোজেস্টেরন, এই ড্রাগসটা খুব ভালো কাজ করে এন্ডোমেট্রিওসিসের জন্য, এবং আমরা একটানা 3 মাস 6 মাস 9 মাস আমরা পেশেন্টকে এই ধরনের ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করে থাকি, যাতে দেখা যায় এন্ডোমেট্রিওসিসটা কিন্তু হিল হয়ে যায় বা কমে আসতে পারে। এরপরে আমরা এছাড়াও আরো বিভিন্ন ধরনের ড্রাগস অপশন আছে, যেমন গোনাডোট্রফিন রিলিজিং হরমোন অ্যানালগ, এই ধরনের ড্রাগস দিয়ে আমরা কিন্তু পেশেন্টকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি। আর যখন দেখা যায় পেশেন্টের প্রেগন্যান্সি দরকার, অথবা পেশেন্টের সিমটম কমছে না, অথবা মেডিকেল ড্রাগসে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমরা সার্জারি প্রেফার করি, এবং সেই সার্জারিটা হতে পারে ল্যাপ্রোস্কোপিক সিস্টেকটমি। অনেক সময় আমরা স্টেজ ভেদে আমরা অ্যাডহেসিওলাইসিস করি, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি, অথবা দেখা যায় আমরা জাস্ট কটারাইজেশন করে দেই, ইলেকট্রোকটারি করি এন্ডোমেট্রিওটিক ডিপোজিশন গুলো, তাতে কিন্তু পেশেন্টের ফার্টিলিটি রেটটা ইমপ্রুভ করে বা পেশেন্টের সিমটোম্যাটিক অনেক রিলিফ হয়। এটা আসলে ডিপেন্ড করে পেশেন্টের বয়স অনুযায়ী বা স্টেজ অনুযায়ী যে কতদূর ডিজিজ তার এখন প্রেজেন্ট, তার উপরে নির্ভর করে চিকিৎসা পদ্ধতি, এবং সেই অনুযায়ী আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে থাকি। প্রিয় দর্শক, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সুরক্ষা এসিআই, আপনারা আজকে আপনাদের প্রিয় ডাক্তার জয়শ্রী সাহার কথা শুনছেন, এবং বন্ধ্যাত্ব এন্ডোমেট্রিওসিস বিষয়ক আপনারা আলোকপাত শুনছেন। আপনারা প্রয়োজনে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আপনার ডাক্তার আপনাকে উত্তর দিবে। আচ্ছা জয়শ্রী, আমরা এন্ডোমেট্রিওসিসের প্রগনোসিস অথবা পরিণতি আসলে কি হতে পারে? একটা রোগীকে তুমি কিভাবে আশ্বস্ত করবা? তুমি তো ট্রিটমেন্ট করে যাচ্ছ, তুমি মানে রোগীকে কিভাবে বুঝিয়ে দিবা যে এটা প্রগনোসিস বা পরিণতি এইটুক? আসলে এন্ডোমেট্রিওসিসের বেলায় এন্ডোমেট্রিওসিস থেকে এখন বিভিন্ন ধরনের স্টাডি আসলে চলছে, এবং সেখানে বিভিন্ন ধরনের স্টাডি থেকে যেটা দেখা গেছে যে আমার কাছেও আসলে রোগীরা কোয়েশ্চেন করে যে এন্ডোমেট্রিওসিস থেকে কি আমার ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি বা ভয় আছে কিনা, বা ভবিষ্যতে আমার কোনো ক্যান্সার হবে কিনা। এন্ডোমেট্রিওসিস থেকে সরাসরি ক্যান্সার হয় না, কিন্তু এন্ডোমেট্রিওসিসের সাথে বিভিন্ন ধরনের ওভারিয়ান ক্যান্সার বা ম্যালিগন্যান্সির কিন্তু অ্যাসোসিয়েশন থাকে। এগুলো বিভিন্ন স্টাডি করে আমরা জেনেছি, বিভিন্ন ধরনের স্টাডি থেকে দেখা গেছে যে ওভারিয়ান ক্যান্সার বা ওভারিয়ান ম্যালিগন্যান্সির সাথে কিন্তু এন্ডোমেট্রিওসিসের একটা রিলেশন আছে। কাজেই এন্ডোমেট্রিওসিসের কিন্তু আমি বলবো, যদি বয়স ম্যানোপজের কাছাকাছি চলে যায় বা তার ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট নিতে পেশেন্টকে এনকারেজ করব, কাউন্সিলিং করব, বুঝাবো, বলবো যে যাতে করে তার ইউট্রাস এবং ওভারি, এই যে সোর্স এন্ডোমেট্রিওসিসের, সেটা যদি আমরা কমপ্লিটলি রিমুভ করে দিতে পারি, তাহলেই কিন্তু পেশেন্ট তার ফিউচার যে ভয়াবহ পরিণতি ক্যান্সার বা সেগুলো থেকে
মুক্তি পেতে পারে। এন্ডোমেট্রিওসিসের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে জরায়ু এবং ওভারি অপারেশন করে ফেলে দেয়া, কিন্তু সেটা শুধুমাত্র পেশেন্টের যখন ফ্যামিলি কমপ্লিট হবে বা পেশেন্টের বয়স যখন ম্যানোপজের কাছাকাছি হবে তখনই আমরা পেশেন্টের জন্য করে থাকি। তার মানে কি এন্ডোমেট্রিওসিস থেকে মানে শুধুমাত্র তার নেইবারিং যে স্ট্রাকচার মানে বাইল্যাটারাল যে ওভারি, তাহলে ওভারির ক্যান্সারই হওয়ার কি সম্ভাবনা বেশি? এটা রিস্ক কতটুকু, কত পার্সেন্ট? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওভারিয়ান বিভিন্ন ধরনের ক্যান্সার এন্ডোমেট্রিওসিসের সাথে অ্যাসোসিয়েশন থাকে, যেটা আপনি কোশ্চেন করছিলেন। যেমন হলো অনেক সময় দেখা যায় যে এখান থেকে সিস্ট অ্যাডেনোকার্সিনোমা অথবা মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা এই ধরনের বিভিন্ন ক্যান্সার হতে পারে। আর এটার সম্ভাবনা শতকরা 20 থেকে 30% ক্ষেত্রে এরকম হয়ে থাকে। সবার বেলায় যে হবে তা না, কিন্তু আমার যেটা সাজেশন, আমি মনে হয় দর্শকদেরকে বোঝাতে চাচ্ছি যে আসলে এটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট দরকার। আপনার যখন ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে বা আপনার যখন প্রেগনেন্সির প্রয়োজনীয়তা নেই, আমার মনে হয় এটাকে তখন পুষে রাখার কোনো দরকার নেই। তখন ডেফিনিটিভ ট্রিটমেন্টে যেতে হবে, অর্থাৎ ইউট্রাস এবং ওভারি আমরা ফেলে দিব, সার্জারি করব, হলো আজকের মেসেজ আমার দর্শকদের উদ্দেশ্যে। তবে এন্ডোমেট্রিওসিস যদি বন্ধ্যাত্বের কারণ হয়, এর কিন্তু অনেক ধরনের চিকিৎসা এখন অ্যাভেলেবেল আমাদের দেশেও আছে, যেগুলো আমরা ট্রিটমেন্ট করলে পেশেন্টকে কিন্তু আমরা প্রেগনেন্সি দিতে পারি বা পেশেন্টের হতে পারে। আমার মনে হয় যখন ডায়াগনোসিস হবে প্রপারলি যদি আমরা এটা ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু পেশেন্ট ইনফার্টিলিটি থেকেও রক্ষা পেতে পারে এবং আলটিমেটলি যখন পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অপারেশনের মাধ্যমে এই ইউট্রাস এবং ওভারি ফেলে দিতে হবে। এটাই হচ্ছে আজকের মেসেজ আমার দর্শকদের জন্য। আমার কাছে মনে হচ্ছে যে তুমি খুবই একজন আশাবাদী গাইনোকোলজিস্ট, হ্যাঁ, কারণ তোমার কথা বারবার মানে প্রেগনেন্সি ক্যারি করা কিংবা ফ্যামিলি কমপ্লিট করার প্রশ্নটা আনছো। তার মানে আমরা বুঝে নিতে পারছি যে এন্ডোমেট্রিওসিস এই রোগটার মেডিকেল ট্রিটমেন্টটাকে পাশাপাশি রেখে তুমি একটা প্রেগনেন্সি চাচ্ছ, তাহলে এটা সম্ভব এবং ফ্যামিলি কমপ্লিট হওয়ার পরেই শুধুমাত্র তুমি সার্জারির দিকে যেতে চাও, তাই কি? হ্যাঁ, অবশ্যই তাই। কারণ হলো আমার কাছে তো মনে হয়, যেহেতু আমি গাইনোকোলজিস্ট, আমি তো বলবো যে মেয়েদের জন্য মাতৃত্ব অনেক বড় একটা ব্যাপার। একটা মেয়ে যখন প্রেগনেন্সি নিতে পারছে না তখন কিন্তু মানে এটা যেমন তার জন্য কষ্টকর, তার ফ্যামিলি, তার হাজবেন্ড বা তার বাড়ির লোকজন মানে সাথে সাথে সোসাইটির জন্য এটা কিন্তু অনেক বড় একটা বার্ডেন। যে যখন একটা মেয়ে বুঝতে পারে যে আমার প্রেগনেন্সি হবে না, এটা কিন্তু অনেক বড় একটা মানে ডিজাস্টার পেশেন্টের জন্য। অনেক সময় দেখা যাচ্ছে ফ্যামিলি ডিসরাপশন হচ্ছে অথবা ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে, হাজবেন্ড আরেকজন মানে বিয়ে করছে। তো এই আর তার চেয়েও বড় হলো আসলে পেশেন্টের যে সিমটম, ডিসম্যানোরিয়া, ডিসপ্যারোনিয়া, এগুলো এতখানি কষ্টকর এন্ডোমেট্রিওসিসের জন্য। এন্ডোমেট্রিওসিসের একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, বছরের পর বছর তারা ট্রিটমেন্ট করছে, তারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করে যাচ্ছে, তারপরেও সুফল পাচ্ছে না। শেষ পর্যন্ত একটা সময়ে গিয়ে কিন্তু আমরা বাধ্য হই তাদেরকে কাউন্সিলিং করতে, বুঝাতে যে যখন তার প্রেগনেন্সি একেবারেই পসিবল না, এমনকি আইভিএফ বা টেস্ট টিউব করেও পসিবল না, তখন কিন্তু আলটিমেটলি বা ডেফিনিটিভ যে ট্রিটমেন্ট সেটাতে চলে যেতে হবে। কারণ মানুষের আসলে জীবনের চেয়ে বড় তো কিছু না। আমরা অবশ্যই চেষ্টা করব একটা মেয়ের বিয়ের পরে আমরা যাদের এন্ডোমেট্রিওসিস থাকে তাদেরকে আমরা আসলে এনকারেজ করি তাড়াতাড়ি প্রেগনেন্সি নিয়ে নেওয়ার জন্য। অনেকেই এখন আছে যারা হলো ক্যারিয়ার বা অ্যাম্বিশনের জন্য প্রেগনেন্সি নিতে চাচ্ছে না। যদি তারা চেক আপ করে অথবা কোনোভাবে তারা বুঝতে পারে যে তাদের এন্ডোমেট্রিওসিস আছে, হচ্ছে আর্লি প্রেগনেন্সি নিয়ে নেওয়া, ফ্যামিলি কমপ্লিট করা এবং আর্লি প্রেগনেন্সি, এটা কিন্তু মেয়েদের জন্য খুব জরুরি। ক্যারিয়ার বা অ্যাম্বিশন তো পাশাপাশি থাকবেই, তার সঙ্গে আমার মনে হয় ফ্যামিলিটাও অনেক বড় একটা ব্যাপার। খুবই সুন্দরভাবে আলোকপাত হয়েছে আমাদের এই আলোচনা। তো ক্যারিয়ার বা অ্যাম্বিশন যাই বলি না কেন, ধরো একটা মেয়ে ক্যারিয়ার করতে যাচ্ছে বা সে খুব হাইলি অ্যাম্বিশিয়াস, কিন্তু একটু লেটে এসে বুঝলো যে তার শি নিডস প্রেগনেন্সি, তার একটা শিশু সন্তান দরকার। তো তুমি, আমরা জানি যে লেট প্রেগনেন্সি কখনোই ভালো না। তুমি কোন বয়সটাকে খুব ডেঞ্জার বলবা, বা সে যদি তোমার কাছে এসে আশাবাদ ব্যক্ত করে যে আমার পাশাপাশি এন্ডোমেট্রিওসিসও আছে কিংবা আমি ম্যাডাম এখন বাচ্চা নিতে ইচ্ছুক, তুমি কোন এজটাকে মানে শেষ দিকে বলবা যে আচ্ছা নিতে পারবেন? না আসলে আমরা গাইনোকোলজিস্টরা যেটা বলি যে আমরা কিন্তু 25 ইয়ার্স এর মধ্যে একটি প্রেগনেন্সি নিতে বলি। বয়স 25 বছরের মধ্যে একটি বাচ্চা হলে ভালো হয়।
আর 35 এর পরে গিয়ে আমরা আসলে খুব বেশি এনকারেজ করি না। তবে কোনো মেয়ের যদি দেখা যায় বিয়েই হয়েছে 37-এ 36-এ, তো সে আসলে কি করবে? তার বেলায় তো এই ব্যারিয়ার দেয়া যাবে না যে না তুমি প্রেগন্যান্সি নিতে পারবে না। লেট ম্যারেজ তো এখন বেশ হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে যে কোনো কারণেই অ্যাক্সিডেন্টাল বা যে কোনো কারণেই হয়তো তার প্রথম বিয়েটা কন্টিনিউ করে নাই, সে হয়তো সেকেন্ড টাইম বিয়ে করলো, তো তার বেলায় তো আসলে এই এজ ব্যারিয়ার দেওয়া যাবে না। তবে আমরা আসলে যদি কেউ আমাদের কাছে জানতে চায় যে কোন এজটা আমাদের জন্য ভালো, শেষ যে সময়সীমা, মানে শেষ সময়সীমা, কমপ্লিকেশনস, হ্যাঁ, সেটা হলো শেষ 35 সময়সীমা। ইয়ার্স এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করলে অবশ্যই ভালো হয়। কারণ 35 এর পরে গিয়ে কিন্তু মেয়েদের বিভিন্ন কমপ্লিকেশনস ডেভেলপ করে, এগের কোয়ালিটিটা খারাপ হতে থাকে। তার সঙ্গে সঙ্গে দেখা যায় প্রেগন্যান্সি হবার পরে মেয়েদের মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আসতে পারে। তারপর হচ্ছে জন্মগত ত্রুটিযুক্ত বাচ্চা ডেভেলপ করার ভয় থাকে। সেজন্য আমরা আসলে বলে দেই যে 35 এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করতে পারলেই ভালো হয়। ওকে, তার মানে 40-45-এ সম্ভাবনা কম। আসলে এই সময়ে গিয়ে দেখা যায় যে ওভামের কোয়ালিটিটা আসলে ডেটোরিয়েট করে, সেজন্য। কিন্তু তাই বলে যে 40 বছর বয়সে যে মেয়েটা নিয়মিত মাসিক হচ্ছে তার দ্বারা যে প্রেগন্যান্সি পসিবল না তা কিন্তু নয়। তার যদি অন্য কোনো প্যাথোলজি না থাকে, তার যদি অন্য কোনো সমস্যা না থাকে, সে অবশ্যই প্রেগন্যান্সি নিতে পারে। তবে সেটি হবে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি, কারণ 40-এর পরে গিয়ে যদি কোনো মেয়ের প্রেগন্যান্সি হয় তাহলে কিন্তু তার মানে ডায়াবেটিস বা হাইপার টেনশন অর্থাৎ অবস্টেট্রিক্যাল কমপ্লিকেশনস এর চান্স কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে প্রেগন্যান্সি রেট আফটার ল্যাপারোস্কোপিক সার্জারি কতটুকু? ল্যাপ্রোস্কোপিক সার্জারি করার পরে প্রেগন্যান্সি রেট আমি বলবো 50-60%। সবাইকে যে আমি আশার আলো দেখাতে পারবো তা না, তবে আমার মনে হয় যে ল্যাপ্রোস্কোপি করার পরে অনেক ক্ষেত্রেই কিন্তু প্রেগন্যান্সি পসিবল, এবং বিভিন্ন ধরনের স্টাডি থেকে দেখা গেছে যে এর চান্স প্রায় 50-60%। এটা আসলে ডিপেন্ড করছে যে তার স্টেজিং, মানে মানে এন্ডোমেট্রিওসিসটা কত দূর পর্যন্ত ইনভেট করেছে তার উপরে ডিপেন্ড করে। যেমন স্টেজ 3-4 হলে কিন্তু তার জন্য আমরা আসলে ল্যাপারোস্কোপি শুধু না, এরপরে গিয়ে আমরা আসলে পেশেন্টদেরকে আইভিএফ বা টেস্ট টিউব বেবির জন্য বলে দেই। এটা আসলে ডিপেন্ড করে যে কত, মানে কোন স্টেজে আছে তার উপরে ডিপেন্ড করে। তবে যদি স্টেজ 1, স্টেজ 2 ল্যাপারোস্কোপি করার পরে আমরা বিভিন্ন ধরনের ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস পেশেন্টদেরকে সাজেস্ট করি, বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ যে টেকনিক্স গুলো আছে আইইউআই, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু ভালো প্রেগন্যান্সি রেট পেশেন্টদেরকে দিতে পারি। সেটা হতে পারে অ্যাভারেজ 50-60% ক্ষেত্রে। আচ্ছা, বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি আসলে জিনিসটা কি, এর কারণগুলো কি কি? বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি এটা হলো একটা কাপল, মানে একজন কাপল যখন হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথে 1 বছর কোনো ধরনের কন্ট্রাসেপশন ইউজ না করে তারা আছেন, তারা প্রেগন্যান্সি ট্রাই করছেন, তারপরেও তাদের কনসিভ হচ্ছে না, এরপরেই কিন্তু আমরা বলতে পারবো ইনফার্টিলিটি। যেমন আমাদের কাছে অনেক পেশেন্ট চলে আসে, বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফ 2 জায়গায় থাকে, তাদের বেলায় কিন্তু আসলে ইনফার্টিলিটি ডেফিনেশন কিন্তু ফিল আপ হচ্ছে না। আমি বললাম 1 বছর যদি কোনো কাপল কোনো ধরনের কন্ট্রাসেপশন ব্যবহার না করে একসাথে আছেন, তারপরেও তাদের প্রেগন্যান্সি হচ্ছে না, তখনই শুধুমাত্র আমরা কিন্তু এটাকে বলতে পারবো ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি। আচ্ছা, এই ক্ষেত্রে দায়ী কে? কারণ সহজেই তো মহিলারা গাইনোকোলজিস্ট তোমাদের কাছে চলে যাচ্ছে, কিন্তু ওই পুরুষটা তো যাচ্ছে না। দায়ী কে, কিভাবে বুঝবো? আসলে হাজবেন্ড ওয়াইফ ইনফার্টিলিটি কিন্তু যখন পেশেন্ট আমাদের কাছে আসে, এখন মানুষ অনেক বেশি সচেতন, আমরা দেখি পেশেন্টরা যথেষ্ট কেয়ারফুল, বেশিরভাগ মেয়েরা কিন্তু আমাদের কাছে হাজবেন্ড সহই আসে। এবং আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে বা আমরা ইনভেস্টিগেশন করে দেখা যায় যে দেখতে পাই যে আসলে শুধুমাত্র ফিমেল তো আর ইনফার্টিলিটির জন্য রেসপন্সিবল না, মেল ফিমেল দুজনেই রেসপন্সিবল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে 50% বা 40% যদি আমরা ফিমেল ফ্যাক্টর পাই, তবে 30% বা 40% কিন্তু মেল ফ্যাক্টরও পাই ইনফার্টিলিটির জন্য। আবার কোনো কোনো বেলায় দেখা যায় দুজনেরই প্রবলেম আছে, কম্বাইন্ড কিছু ফ্যাক্টর থাকে, সেটা 10%। আবার কোনো কোনো বেলায় দেখা যায় যে কারোই কোনো প্রবলেম নাই কিন্তু তারপরেও প্রেগন্যান্সি হচ্ছে না, যেটাকে আমরা বলি আনএক্সপ্লেইনড। এরকম হলো শতকরা 10 ভাগ ক্ষেত্রে। তো কাজেই শুধুমাত্র মেয়েটার উপরে দোষ চাপানো যাবে না, বা শুধুমাত্র হাজবেন্ডকে রেসপন্সিবল করা যাবে না, দুজনকেই আমরা একই সাথে আমরা ইনভেস্টিগেশন করি, আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কার প্রবলেম, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা চিকিৎসা দিয়ে থাকি।
তাহলে একজন দম্পতিকে আমরা আসলে কোন স্টেজে গিয়ে বন্ধ্যত্ব আখ্যায়িত করব? যখন সেই ইনফার্টিলিটি দম্পতি বলবো। 1 বছর ধরে তারা একসাথে আছেন উইদাউট এনি কন্ট্রাসেপশন, শুধুমাত্র তখনই তাদেরকে আমরা বন্ধ্যাত্ব আখ্যায়িত করব, বা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে আসলেও কোনো কারণ কি তাদের মধ্যে আছে কিনা যে কেন তাদের প্রেগন্যান্সি হচ্ছে না। আচ্ছা, ইনফার্টিলিটির তোমার আধুনিকতম চিকিৎসা সমূহ যদি একটু আলোকপাত করতে, কেন তুমি বারবার বলে আসছো টেস্ট টিউব বেবি, আইভিএফ, এই জিনিসগুলো যদি একটু সহজভাবে দর্শকদের জন্য বলতে। আসলে ইনফার্টিলিটির তো অনেকগুলো কারণ আছে। যদি আমরা ইনফার্টিলিটির কারণগুলো একটু চিন্তা করি, সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্ট করে থাকি। যেমন খুব কমনলি এখন আমরা পাই হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কিন্তু প্রথমেই আমরা আইভিএফ বা এগুলোতে যাই না। এটা আসলে আমার কি কারণে তার ইনফার্টিলিটি হচ্ছে তার উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্টটা। এবং এটা যদি পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয় তখন আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস দিয়ে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপি করে থাকি। এরপরে আসি এন্ডোমেট্রিওসিস, যেটা হলো ইনফার্টিলিটির অনেক বড় একটা কারণ, আজকে যেটা আমাদের আলোচনার বিষয় ছিল। এন্ডোমেট্রিওসিসের বেলাতে আমরা সিস্টেকটমি করি, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা মেডিকেল ড্রাগস দিয়েও কিন্তু আমরা ট্রিটমেন্ট করে থাকি। এর পরের স্টেজ হলো অনেক সময় দেখা যায় যে টিউবে কোনো প্রবলেম থাকতে পারে মেয়েদের, যেটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউবস বা বাচ্চা নালী। যেটা ফ্যালোপিয়ান টিউবস যদি কোনো কারণে ব্লক থাকে, বা পেশেন্টের আমরা জানি যে হাজবেন্ডের যদি কোনো সিমেন অ্যানালাইসিসে কোনো প্রবলেম থাকে, তখন অনেক সময় আমাদের এআরটি টেকনিকগুলোতে যেতে হয়। বিশেষ করে যদি মেল পার্টনারের প্রবলেম থাকে এবং যদি টিউব ব্লকেজ থাকে বা সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, তখন আসলে আমরা এই যে টেকনিকগুলো আপনি বলছিলেন সেগুলোতে আমরা যাই। তার মধ্যে মানে এই এআরটি বা টেস্ট টিউব বেবি যেটা লাস্ট রিসোর্ট, তার আগে কিন্তু এখন অনেক পদ্ধতি আছে। আইইউআই একটা পদ্ধতি, যেখানে হলো আমরা বলে থাকি এটাকে ইন্ট্রাইউটেরাল ইনসেমিনেশন। এটা মেল ফ্যাক্টর যাদের বেলায় থাকে তাদের জন্য আমরা করে থাকি, অথবা আরো অনেকগুলো কারণ থাকতে পারে, সার্ভিক্সে তার কোনো প্রবলেম থাকতে পারে, জরায়ু মুখে, সেজন্য আমরা আইইউআই করে থাকি। আর এরপরে যে টেকনিকটা আপনি বলছিলেন টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবিটা আসলে সাধারণ মানুষ যেটা বোঝে যে টেস্ট টিউবের মধ্যে মনে হয় বাচ্চা তৈরি করা হয়। এটা আসলে ব্যাপারটা তা না। এটা অনেকেই জানেন, যারা বিশেষ করে ইনফার্টিলিটিতে সাফার করছেন তাদের ধারণা আছে আমার মনে হয়। এটা হলো যে আমরা হাজবেন্ডের কাছ থেকে আসলে স্পার্ম কালেক্ট করি, আর ফিমেল বা ওয়াইফের কাছ থেকে আমরা ওভাম কালেক্ট করি। এই দুটো স্পার্ম এবং ওভামটাকে ফার্টিলাইজেশন করা হয় শরীরের বাইরে। এটাকে ফার্টিলাইজ করে যখন জাইগোট তৈরি হবে, তখন ডিফারেন্ট সেল স্টেজে এটাকে আবার ইউট্রাসের ভিতরে ইমপ্লান্টেশন করা হয়। এটার নামই হলো আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যেটাকে সাধারণ মানুষ টেস্ট টিউব বেবি বলে জানে। এন্ডোমেট্রিওসিস স্টেজ 3-4 এবং অনেক ক্ষেত্রে ইনফার্টিলিটির অনেক ট্রিটমেন্ট হিসাবে আইভিএফ বা টেস্ট টিউব বেবি এখন করা হয়ে থাকে। এটা আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, এগুলো আমরা করে থাকি। আর তার আগে আসলে অনেকগুলো স্টেপ আছে, যেগুলো আমি একটু সংক্ষেপে পেশেন্টদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এগুলো আসলে যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট তারাই এগুলো করেন। টেস্ট টিউব বেবি বা আইভিএফ এর ক্ষেত্রে কি টুইন বেবি এক্সপেক্ট করা যায়? আসলে ইনফার্টিলিটির যে ট্রিটমেন্ট মানে করা হয়ে থাকে, সেখানে আমি শুরুতে বলছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ড্রাগস দেই। ওভুলেশন ইন্ডাকশন, ওভুলেশন ইন্ডাকশন বা ওভাম বড় করার জন্য, ম্যাচিউর করার জন্য, বা ওভামটাকে ওভারি থেকে রিলিজ করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ড্রাগস দিয়ে থাকি। সেখানেও কিন্তু মাল্টিপল প্রেগন্যান্সি হবার একটা সম্ভাবনা আছে। একইভাবে এআরটি টেকনিক যেগুলো আমি আজকে বললাম, সেখানেও কিন্তু মাল্টিপল প্রেগন্যান্সি হবার সম্ভাবনা থাকে। যেহেতু এগুলো হলো বেশ কস্টলি প্রসিডিওর, আইভিএফ বা টেস্ট টিউব বেবি কে ফার্টিলাইজ করে একটা জাইগোট তৈরি করে সেটাকে ইউট্রাসে ইমপ্লান্টেশন করা যায় না, অনেক সময় এখানে ফেইলিওর হবার চান্স থাকে। সেজন্য একই সাথে 2-3টা ওভামকে আবার অনেক সময় এগুলোকে ক্রায়ো প্রিজার্ভ করে রাখা হয়, তারপর এগুলোকে ইমপ্লান্টেশন করা হয়, এবং এগুলো থেকে মাল্টিপল প্রেগন্যান্সি হবার সম্ভাবনা থাকে। আচ্ছা, ইনফার্টিলিটি সেন্টার মানুষকে শুনেছি যে বাইরে চলে যাচ্ছে, যে ইন্ডিয়াতে আমরা যাব বা সিঙ্গাপুরে যাব। আমাদের বাংলাদেশেও তো এখন অনেকগুলি সফল ইনফার্টিলিটি সেন্টার হয়েছে, এবং তোমাদের মতো অনেক ইয়াং ডাক্তাররাও তো কাজ করছো। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সাফল্য রেট কতটুকু বা আসার ক্ষেত্রটা কি?
আসলে আমি বলবো যে এখান থেকে মানে ইনফার্টিলিটি স্পেশালিস্ট এখন আমাদের দেশে অনেক আছেন, এবং অনেক জায়গাতেই কিন্তু এই টেস্ট টিউব বেবি বা আইভিএফ এগুলো হচ্ছে, এবং এখানে ফার্টিলিটি রেটও বেশ ভালো, বাইরের দেশগুলোর মতোই। আমি বলবো যে কম্পিটিশনে আমরাও কিন্তু এগিয়ে যাচ্ছি, এবং আইভিএফ এর আসলে অ্যাভারেজ প্রেগন্যান্সি রেট হলো এটা, যদিও অনেক কস্টলি একটা ট্রিটমেন্ট, এবং এখানে দেখা যায় যে সাকসেস রেট, এটা সেন্টার, অবশ্যই সেন্টার টু সেন্টার ভ্যারি করে, এক এক জায়গায় স্টাডি এক এক রকম, এবং সেখানে দেখা যায় শতকরা 30 থেকে 40 ভাগ ক্ষেত্রে প্রেগন্যান্সি পসিবল, কোনো কোনো জায়গায় তার চেয়েও বেশি হয়। যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট তাদের জন্যই এটা মানে পসিবল হচ্ছে। এবং আমি বলবো যে দর্শকদেরকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, শুধুমাত্র বিদেশ কেন, আমাদের দেশেও তো এখন অনেক ভালো ভালো চিকিৎসা পদ্ধতি আছে। আপনারা ইনফার্টিলিটি স্পেশালিস্টদের কাছে যাবেন, এবং আপনারা সেই অনুযায়ী চিকিৎসা নিয়ে অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন, এবং একটি সুস্থ সুন্দর সন্তান বা শিশু আমরা পাবো। এবং সেজন্য কিন্তু বাংলাদেশ এখন আমাদের বিভিন্ন জায়গাতে ইনফার্টিলিটি কোর্স চালু হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং দিতে পারছি, এখন ট্রেনিং নিতে পারছি, আমরা অনেক কিছু শিখতে পারছি, এবং আমরা কিন্তু সেগুলো আমাদের রেগুলার প্র্যাকটিসে আমরা পেশেন্টদেরকে অ্যাপ্লাই করতে পারছি, এবং এই ইনফার্টিলিটি প্রবলেমও কিন্তু এখন আমরা অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি আমরা ফাইন্ড আউট করতে পারছি, এবং আমরা কিন্তু ট্রিটমেন্ট করছি। ধন্যবাদ জয়শ্রী। তুমি কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম থেকেই তোমার রুগীদেরকে বা তোমার দর্শকদেরকে প্রচন্ডভাবে আশার বাণী শুনিয়ে আসছো। আমরা আমাদের নিয়মিত যে অনুষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল লিমিটেডের স্বাস্থ্য সুরক্ষা এসিআই, আসলে আমি এটা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। এই এসিআই কোম্পানি এবং বিশেষ করে এমএসডি ডিপার্টমেন্টের ডাক্তার সাইদুর রহমান বাবু এবং তার নেতৃত্বে যে চমৎকার একটা টিম আছে, তারা কিন্তু এই জনগণের উদ্দেশ্যে, বিশেষ করে এই করোনাকালীন সময়ে আসলে মানে চিকিৎসা সেবাটাকে খুব সহজভাবে মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিচ্ছে। সো যখন আমরা করোনার মধ্যে বাস করছি, করোনা এখনো মুক্ত হয়নি বা আমরা ভ্যাকসিন এখনো পাইনি, তথাকথিত নিয়ার নর্মাল লাইফে আমরা অল্প বিস্তর হাসপাতাল করছি বা অপারেশন করছি। তুমি তোমার রোগীদের ক্ষেত্রে, তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে যদি শেষমেশ কিছু বলতে, যে করোনাকালীন সময়ে তোমার রোগীদেরকে কিভাবে আশ্বস্ত করবে? আসলে করোনা তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন। করোনার কারণে আমরা অনেকেই আমাদের খুব পরিচিত কাছের অনেক মানুষকে আমরা হারিয়েছি, এবং এখনো অনেক আমাদের স্বাস্থ্যকর্মী বিভিন্ন লেভেলে অনেকেই কিন্তু আক্রান্ত, অনেকে সুস্থ হয়েছেন, অনেকে আক্রান্ত আছেন। তারপরেও আমরা কিন্তু নিরলসভাবে আমরা আসলে স্বাস্থ্যসেবাটা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। শুধুমাত্র পেশেন্টদেরকে আমরা এখন করোনাকে আমরা আসলে জয় করতে শিখে গেছি। আমরা শিখে গেছি কি করে করোনাকে আমাদের পাশাপাশি রেখে কি করে পেশেন্টদেরকে সার্ভিস দিতে হয়। আগেকার সময়ে আমরা যেমন ভয় পেয়েছিলাম শুরুর দিকে, বা আমাদের পেশেন্টরাও ভয় পাচ্ছিলেন যে এখন ঘর থেকে বেরোনো ঠিক হবে কিনা, আমরা যদি যথাযথ নিয়ম মেনে আমাদের যে শিষ্টাচারগুলো আছে সেগুলো ফলো করে, মাস্ক ব্যবহার করে, অথবা যে হাইজিন গুলো আমরা জানি করোনা থেকে প্রিভেনশনের জন্য, সেগুলো ফলো করে যদি আমরা রেগুলার আমাদের কাজগুলো চালিয়ে যাই, কারণ জীবন তো থেমে থাকবে না, আমাদের রেগুলারের অ্যাক্টিভিটিস গুলো আমরা সেভাবেই করার চেষ্টা করছি। এবং আমি দেখছি যে এখন কিন্তু পেশেন্টরাও যথেষ্ট পরিমাণে চেম্বার গুলোতে আসছে বা হসপিটালে আসছে, যেটা মানুষ প্রথমে খুব ভয় পাচ্ছিল, এখন সেটা অনেকেই ওভারকাম করতে পারছে। কিন্তু দর্শকদের জন্য আমার মেসেজ থাকবে যে আপনারা অবশ্যই নিয়ম মেনে চলেন, নিয়মের মধ্যে থাকার চেষ্টা করেন, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার বাড়ির লোকজন ভালো থাকবে, আমরা ভালো থাকবো। যখন যেখানে প্রয়োজন যেটা করতে হবে, যেমন পেশেন্টের ট্রিটমেন্ট, সেটা তো আর থেমে থাকবে না, সেটা ইমার্জেন্সি। আমাদের লাইফ চালানোর জন্য যেটুকু দরকার, আমাদের কাজ করার জন্য যেটুকু দরকার, সেগুলো তো কন্টিনিউ আমাদেরকে করতেই হবে। কিন্তু যেটার প্রয়োজনীয়তা নেই, যেমন বাজার করা, মার্কেটে যাওয়া, অযথা ঘোরাফেরা করা, বা আমার হয়তো প্রয়োজন নেই, আমি সেটা বাড়িতে বসেও সলভ করতে পারি, সেটা আমার মনে হয় একটু লিমিটেশনের মধ্যে আসতে হবে। কারণ আমরা
এখন শুনছি আমাদের গভর্নমেন্টের কাছ থেকেও মেসেজ আসছে যে সামনের দিনগুলোতে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে, নভেম্বর ডিসেম্বর শীতকালে, যেটার জন্য আমাদের সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য বলা হচ্ছে। তো আমার দর্শকদের কাছে অনুরোধ থাকবে, আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু লিমিটেশনের মধ্যে আমাদেরকে রাখি, তাহলে কিন্তু আমরা পারবো এই করোনাকে জয় করতে। আর যার দরকার হবে, যে অর্থ রোগী, তার জন্য তো আমরা ডাক্তাররা আছি আপনাদের পাশে, আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমরা চেষ্টা করব আমাদের পক্ষে যতদূর সম্ভব, বিশেষ করে আমাদের প্রেগনেন্ট মাদার যারা ডেলিভারির সময় চলে আসছে, তাদেরকে কিন্তু আমরা কন্টিনিউয়াস তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। এখন আমরা চেম্বার করছি নিয়মিত, আমরা টেলিমেডিসিনের মাধ্যমে পেশেন্ট দেখছি। যারা ঢাকার বাইরে আছেন, আমাদের কাছে আসতে পারছেন না, আমি পার্সোনালি টেলিমেডিসিনে পেশেন্ট দেখি, আমি রেগুলার চেম্বার করছি। আমাদের ডাক্তাররাও কিন্তু এখন অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু শুরু করেছেন। আর তাছাড়া হাসপাতালগুলো তো 24 ঘন্টা খোলা আছে এই সার্ভিসের জন্য। আপনাদের যখন যার যেভাবে প্রয়োজন, আপনারা সেভাবেই বের হবেন বাসা থেকে, এই প্রত্যাশা করছি। শেষ করার আগে অবশ্যই আমি ডক্টর শাহেদকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা প্রোগ্রাম সঞ্চালনার জন্য। তার সঙ্গে রাজ টিভি এবং এসিআই কেও আমার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যে এটা তো আসলে অনেক বড় একটা আসলে যোগাযোগ মাধ্যম, যেটার মাধ্যমে আমরা ডাক্তাররা রোগীদের কাছে পৌঁছাতে পারি বা আমরা আমাদের মেসেজগুলো পেশেন্টদেরকে দিতে পারি। অবশ্যই ধন্যবাদ রাজ টিভিকে এবং তার সঙ্গে সঙ্গে এসিআই কে। ধন্যবাদ। শেষ হইয়াও কিন্তু শেষ হইল না, কারণ জয়শ্রীর এত সাবলীল ভঙ্গিতে কথা বলা। সুইটি রহমান নামে একজন বোন তোমাকে জিজ্ঞেস করেছে, ম্যাম আমার বয়স 25, একটা বাচ্চা আমার আছে 7 বছরের, ওভারিতে 2টি করে 4টি সিস্ট আছে, সাইজ নাম্বার বলে দিয়েছে, সে 2.2 ইন্টু 1.6, 1.8 ইন্টু 1.8 ইন্টু 1.5 এবং 1.3। 1 বছর ধরে বাচ্চা নিতে চেষ্টা করছি, সফল হচ্ছি না, কি করব? জয়শ্রী, তুমি যদি একটু আনসার করতে। আচ্ছা, সুইটির জন্য আমার আসলে অ্যাডভাইস হচ্ছে, এই যে ওভারিতে 3টা বা 4টা সিস্টের কথা আপনি বলেছেন, তো এগুলো আসলে কি ধরনের সিস্ট সেটা দেখতে হবে। সিস্টের তো অনেক কারণ আছে। আমি একটা বললাম যে পলিসিস্টিক ওভারি, সেটা যদি কারণ হয়ে থাকে তাহলে তো আমরা আপনাকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস দিতে পারি। আর এই যে সিস্ট গুলো, এটা যদি আজকে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট, সেটা যদি হয় তাহলে ট্রিটমেন্ট তো আরেক ধরনের হবে। এটা আসলে ডিপেন্ড করছে যে কি ধরনের সিস্ট। সেই সিস্টটাকে আমরা অনেক সময় অপারেশন করে সিস্ট ফেলে দিয়ে তারপরে পেশেন্টকে প্রেগন্যান্সি নিতে বলি। অনেক সময় সিস্ট রেখেও কিন্তু ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস দিয়ে থাকি, যেটা হলো ডিম ফোটানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ দেই। আমার মনে হয় আপনি একজন গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করবেন এবং উনিই পারবেন আপনাকে সঠিক গাইডলাইন দিতে, কারণ এটা ডিপেন্ড করে যে কি ধরনের সিস্ট এবং তার সঙ্গে আপনার ইনফার্টিলিটি বা প্রেগনেন্সি না হওয়ার পিছনে শুধু কি সিস্টটাই দায়ী নাকি আপনার আরো কোনো কারণ আছে। অনেক সময় টিউবে প্রবলেম থাকতে পারে, অনেক ক্ষেত্রে হাজবেন্ডের প্রবলেম থাকতে পারে। সেগুলো সলভ করেই কিন্তু আসলে ট্রিটমেন্ট নিতে হবে। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমার মনে হয় আপনি একজন গাইনোকোলজিস্টের কনসালটেশন করেন, তাকে আপনি পার্সোনালি ভিজিট করলে অথবা টেলিমেডিসিনের মাধ্যমেও দেখাতে পারেন, তাহলে আপনার প্রবলেমটা আপনি সলিউশন পেয়ে যাবেন। কারণ আমার আসলে দেখতে হবে যে এটা কি ধরনের সিস্ট, তার উপরে ডিপেন্ড করছে ট্রিটমেন্ট। ধন্যবাদ জয়শ্রী সাহা। তুমি তোমার অনেক মূল্যবান সময়, আমি জেনেছি যে তুমি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেও একটা লাইভ অনুষ্ঠানে ছিলে, অনেক সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে বন্ধ্যাত্ব এবং এন্ডোমেট্রিওসিস এই বিষয়, এবং তুমি বুঝেছো যে তুমি বিদায় নেওয়ার পরও তুমি কিন্তু দর্শকের প্রশ্ন পেয়েছো। তো তোমাকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ জানাবো অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে, আমি ধন্যবাদ জানাবো রাজ টিভির কলাকুশলীকে, যারা নিয়মিতভাবে আমাদের পাশে থাকছেন এবং সাধারণ মানুষের জন্যে যে এসিআই কোম্পানি সাধারণ মানুষের জন্য যে এই করোনাকালীন যে মানে অসময়ে আমার দর্শকদেরকে কিছুটা স্বস্তি, কিছুটা আশার আলো দেখাচ্ছে প্রতি সপ্তাহে একজন বিশেষজ্ঞের মাধ্যমে। এই জন্য আমি আসলে এমএসডি ডিপার্টমেন্টের ডাক্তার সাইদুর রহমান বাবু সহ ইসলামুল হক, এদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং দর্শক, আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন আজকে আপনার ডাক্তারের থেকে। আমি জয়শ্রী শাহকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.